আচ্ছা, মহিলাদের ক্যান্সারের মধ্যে জেনিটাল ক্যান্সার যদি আমরা ধরি, তার মধ্যে কমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, হচ্ছে এখন লিডিং কজ অফ ডেথ আমাদের দেশে। যদিও ব্রেস্ট ক্যান্সারটা আমার আলোচ্য সাবজেক্ট নয়, ওটা সার্জিক্যাল ব্যাপার। নেক্সট টু দ্যাট যেটা ইউট্রাস বা ওভারির ক্যান্সার, সেটা নিয়ে আমি বলছি। এর মধ্যে কমনেস্ট হচ্ছে আমাদের দেশে ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখের ক্যান্সার। এটা হচ্ছে কমন কজ অফ ডেথ ইন আওয়ার কান্ট্রি, নেক্সট টু ব্রেস্ট ক্যান্সার। নেক্সট হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, তারপরে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এই তিনটে জেনিটাল ক্যান্সার আমাদের কমন। একটা হচ্ছে 1 নম্বরে সার্ভাইকাল, 2 নম্বরে হচ্ছে ওভারিয়ান, 3 নম্বরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আরও কিছু ক্যান্সার আছে, ভালভার ক্যান্সার, সেগুলো ভেরি রেয়ার। এই তিনটে হচ্ছে কমন। তার মধ্যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে আমাদের দেশে কমন, কিন্তু ডেভেলপড কান্ট্রিতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কমন। ওরা সার্ভাইকাল ক্যান্সারটা জয় করে ফেলেছে অলমোস্ট, সেটা আমি পরে ডিসকাস করব। তা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমি কথা বলি আগে। যেটা এটা মানে ডেভেলপ কান্ট্রিতে যেখানে এখন মৃত্যু হার 0, আমাদেরও এখনও অনেক পেশেন্ট মারা যায় ডেইলি, হাজার হাজার পেশেন্ট গোটা ইন্ডিয়ায় ডেইলি ডেথ হচ্ছে এই ক্যান্সার। বছরে হয়তো লাখের ওপর মহিলা মারা যান এই সার্ভাইকাল ক্যান্সারে, যেটা ওয়েস্ট ডেভেলপ কান্ট্রি অলমোস্ট 0 করে ফেলেছে। তো সেটা বলছি। এই ক্যান্সারটা হয় ইউজুয়ালি 30 to 50 এজ গ্রুপে হয় ইউজুয়ালি। এই ক্যান্সারের কারণ হচ্ছে এটা একটা এইচপিভি ভাইরাস দিয়ে। এর কারণ এইচপিভি হচ্ছে একটা ভাইরাস যেটা যৌন সঙ্গমের মধ্যে একজন থেকে আরেকজনে ট্রান্সমিট হয়। ছেলেদের খুব একটা বেশি রোগ হয় না এটার জন্য, কিন্তু মহিলাদের যদি এই এইচপিভি ভাইরাসে ইনফেক্টেড হয় কিছু, এইচপিভির 100 রকম ভেরিয়েন্ট আছে, তার মধ্যে 3টে ডেঞ্জারাস ভেরিয়েন্ট আছে, 3-4টে, তারাই হচ্ছে ক্যান্সারগুলো করে। তাই সার্ভাইকাল ক্যান্সার দেখা গেছে যে এই মানে একটা মহিলা ইন হার রিপ্রোডাক্টিভ লাইফ এই ধরনের ভাইরাস দিয়ে 30% কেসে ইনফেক্টেড হয়ে যায়, 30% মহিলাই ইনফেক্টেড হয়ে যায়। কিন্তু ইন কোর্স অফ টাইম 28-30% মানে 95% মহিলাই ওটাকে ক্লিয়ার আপ করে। করোনার মতো, করোনা যেমন হতো অনেকেই ক্লিয়ার আপ করে দিত, 2-3% পেশেন্ট মারা যেত। সেরকম এইরকম ক্যান্সারের এই এইচপিভি ভাইরাসকেও বেশিরভাগ মহিলা তাদের ইমিউনিটি দিয়ে ক্লিয়ার করে দেয়। এবার যাদের ইমিউনিটি কম, ডায়াবেটিক, স্টেরয়েড হরমোন খায়, তাদের ক্ষেত্রে এই রোগটা বেড়ে যেতে পারে এবং ক্যান্সার হতে পারে। এবার সার্ভাইকাল ক্যান্সার দেখা গেছে এই এইচপিভি ইনফেকশন থেকে শুরু থেকে 10 বছর থেকে 15 বছর পরে ওর লক্ষণ প্রকাশ পায়। সেই জন্য এটা সুবিধে হচ্ছে, এই ভাইরাস আক্রান্ত হলে আমরা যদি কিছু টেস্ট করি, যেমন সার্ভাইকাল প্যাপসমিয়ার, লিকুইড বেস সাইটোলজি, এইসব 10 বছরের মধ্যে 1-2 বার টেস্ট করলেও এটা ধরা পড়ে যাবে। ডেভেলপড কান্ট্রিতে সেই জন্য সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলদের 20 থেকে 60 বছর পর্যন্ত 2-3 বছর ছাড়া সব সময় রুটিনলি টেস্ট করা হয়। আমাদের দেশে তো রেয়ারলি করা হয়। তো এই সার্ভাইকাল ক্যান্সারের মেন লক্ষণ হচ্ছে একটা হোয়াইট ডিসচার্জ হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোস্ট কয়টাল ব্লিডিং, মানে ইন্টারকোর্সের পর ব্লিডিং। এটা খুব ডেঞ্জারাস। এটা সবসময় এইটা খুব মানে এটা একটা মানে ডায়াগনস্টিক ফর সার্ভাইকাল ক্যান্সার। ইন্টারকোর্সের পর যদি ব্লিডিং হয়, সেখানে সার্ভাইকাল ক্যান্সারের চান্স বেশি। তাছাড়া যদি এলোমেলো ব্লিডিং হয়, মেন্সের ব্লিডিং ছাড়াও মিড সাইকেলে হট করে ব্লিডিং হয়ে গেল, মানে সাইক্লিসিটি মেনটেন না করে এলোমেলো ব্লিডিং, এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণ। আর একটা হচ্ছে অফেন্সিভ ফাউল স্মেলিং হোয়াইট ডিসচার্জ। এইগুলো হচ্ছে কমন আর্লি সিমটম। এখান থেকে এরপরে নেক্সট হচ্ছে এটাকে ডায়াগনোসিস করার জন্য যেটা করা যায়, প্রথমে হচ্ছে এই স্ক্রিনিং টেস্ট আমি বলেছি, সার্ভাইকাল সাইটোলজি বা প্যাপসমিয়ার, বা তারই একটা নিউয়ার ভার্সান হচ্ছে লিকুইড বেস সাইটোলজি। এ থেকেই ডায়াগনোসিস অনেক ক্ষেত্রে হয়ে যায়। এর নেক্সট স্টেপ হচ্ছে কলপোস্কোপি বা বায়োপসি করে এটা কনফার্ম করা যায়। আর্লি স্টেজে যদি এটা ধরে ফেলা যায়, তাহলে ইজিলি এটা ট্রিটেবল। মানে ছোট কোন বায়োপসি বলে এক ধরনের জিনিস আছে, সেইটা দিয়েও ইউটেরাস রেখেও ট্রিটমেন্ট করা যায়, বা বেশি হলে হিস্টেক্টমি করেও ভালো হয়ে যায়। কিন্তু যদি লেট স্টেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আর ভালো করা মুশকিল। সেইখানে এবং কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এইভাবে। কিন্তু সেই ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল, মানে 5 বছর বেঁচে থাকার চান্স খুব বেশি আর থাকে না। সেই জন্য আর্লি ডিটেকশন হচ্ছে এর মেন স্টে অফ ট্রিটমেন্ট। আর একটা নিউয়ার জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। এইচপিভির এগেনস্টে একটা ভ্যাকসিন বেরিয়েছে, গাডাসিল নামে পাওয়া যায়, গাডাসিল 4, গাডাসিল 9। এটা গাডাসিল 4 হচ্ছে, গাডাসিল 9 আরও বেশি অ্যাক্টিভ।
এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল। ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান কান্ট্রিতে এটা তো ওয়াইডলি ইউজ হচ্ছে। আমাদের দেশে এখনও ওয়াইডলি ইউজ হয় না, কিছু ফিমেল নিচ্ছে। মেইনলি হচ্ছে পিউবার্টাল এজ গ্রুপে এটা 3টে ডোজ নিতে হয়, তবু 45 এজ বা 48 এজ পর্যন্ত নেওয়া যায়। এইটা যদি আমরা দিতে পারি সবাইকে, তাহলে আমরা অলমোস্ট ইরাডিকেট করে দিতে পারবো এই সার্ভাইকাল ক্যান্সারের মতো ডেঞ্জারাস ক্যান্সারকে। কিন্তু আনফর্চুনেটলি এখনও আমাদের সেইভাবে ওয়াইডলি ইউজ হয় না। আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি এটা ইমিউনাইজেশন শিডিউলে রুটিন ঢুকিয়ে দেয় পোলিও বা ডিপিটির মতো, তাহলে আমরা এই সার্ভাইকাল ক্যান্সারকে জয় করতে পারবো। কিন্তু এখনও সেটা হয়ে ওঠেনি, হয়তো অদূর ভবিষ্যতে এটা হবে। বা এবার যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এই ভ্যাকসিনটা কিনে নিয়ে করতে পারে। গার্ডাসিল 4, গার্ডাসিল 9 নামে এটা পাওয়া যায়। আবার কিছু এখন ভারত সেরাম কম দামে ভ্যাকসিন সার্ভাভ্যাক বলে বার করেছে। সার্ভাভ্যাকের দাম 1 থেকে 1,500 টাকা, ওটা 3টে ডোজ লাগে সরি। আর গার্ডাসিল 4 বা 9 এদেরও 3টে ডোজ লাগে। এটার দাম কিন্তু গার্ডাসিল 4 হচ্ছে 4,000, গার্ডাসিল 9 প্রায় 9,000। তো এই ভ্যাকসিনেশনটা যদি করা হয় তাহলে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে। আমার মনে হয় প্রত্যেক মা বাবাই এখন যারা আছে তাদের বাচ্চাদের এই 12-13 বছর এজে এই ভ্যাকসিনের কষ্ট হলেও করে দিন। অন্তত সার্ভাভ্যাক যেটা একটা কম দামি ভ্যাকসিন, সেটা দিয়েও করুন, নাহলে অ্যাফোর্ড করতে পারলে গার্ডাসিলও দিতে পারেন। কারণ হচ্ছে এই ভ্যাকসিন দিয়েই এটাকে জয় করা সবচেয়ে সোজা। এই হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আর নেক্সট হচ্ছে আমাদের যেটা ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। যেটা যেটাও একটা ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন ফিমেল। 1 in 100, 100 মহিলার মধ্যে একজনের ডেথ হবেই ওভারিয়ান ক্যান্সারে। তো ওভারিয়ান ক্যান্সারের প্রবলেম যেটা, ওভারিয়ান ক্যান্সার আর বিনাইন না ম্যালিগনেন্ট এটা অনেক সময় বোঝা যায় না। অনেক সময় ডায়াগনোসিস হয় অনেক লেটে, কারণ সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস আর্লি হয়ে যায়, কারণ এখানে ব্লিডিং হয় বা সার্ভিক্সটা সহজেই দেখা যায়। কিন্তু পেটের মধ্যে যেহেতু ওভারিয়ান টিউমার হয়, সেটা অনেক সময় ডায়াগনোসিস হয় না। প্রথমে অনেক লেটে পেশেন্টের কষ্ট হয় বা ডক্টরের কাছে আসে, তখন হয়তো দেখা গেছে অলরেডি ক্যান্সার হয়ে গেছে, অনেক স্প্রেডও করে গেছে, ট্রিটমেন্ট করে গাট বা অন্য খাবারের নালিতে ইনভলভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাকে আর বাঁচানো ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আর্লি ডায়াগনোসিস সেটা ডিফিকাল্ট, কারণ সেই ধরনের কোনো স্ক্রিনিং টেস্ট নেই। আরেকটা ব্যাপার হচ্ছে ওভারিতে অনেক সময় সিস্ট হয়, যেটা হচ্ছে বিনাইন, মানে ম্যালিগনেন্ট নয়। আল্ট্রাসোনোগ্রাফি করলে একটা সিস্ট আছে, সবাই খুব ভয় পেয়ে যায়। এবার ওভারিয়ান সিস্ট ইউজুয়ালি দেখা গেছে যে 4 সেন্টিমিটারের নিচে হলে সেটা নিয়ে খুব একটা ভয় নেই। 7 সেন্টিমিটার থেকে 4 হচ্ছে একটা মাঝামাঝি ব্যাপার। এবার 7 সেন্টিমিটার যদি বড় হয়, সেটার একটা অ্যাক্টিভ ট্রিটমেন্ট লাগে। সেই জন্য ওভারিয়ান সিস্ট হলেই যে ক্যান্সার তা নয়, কিন্তু ওভারিয়ান সিস্ট হলে তাকে ফলো আপে থাকতে হবে, যেটা বাড়ছে কিনা বা ম্যালিগনেন্সির চান্স আছে কিনা। ওভারিয়ান সিস্ট দেখা গেছে যদি মেনোপজের আগে হয় 10% চান্স সেটা ক্যান্সার, 90% ক্যান্সার নয়, বিনাইন। সেটা সহজেই সিম্পল অপারেশনেই ভালো হয়ে যাবে। আর কিন্তু মেনোপজের পর যদি ওভারিয়ান সিস্ট হয়, 30% ক্ষেত্রে 3 গুণ বেড়ে যাবে চান্স অফ ক্যান্সার। সেই জন্য ওভারিয়ান সিস্ট হলেও তাকেও আমাকে অ্যাক্টিভলি ফলো আপ বা ট্রিটমেন্ট লাগে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, এর কোনো নির্দিষ্ট ক্যান্সার সার্ভিক্সের মতো ভ্যাকসিন বা স্ক্রিনিং টেস্ট নেই। তবু আমার মনে হয় যদি একটা ইন্টারমিটেন্ট আল্ট্রাসোনোগ্রাফি করা যায় 3-4 বছর ছাড়াও, তাহলেও ইন ফিমেল ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অ্যান্ড ইভেন আফটার মেনোপজ, তাহলে এটা থেকে এটা আর্লি ডায়াগনোসিস পসিবল। যদিও এখনও এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড রেকমেন্ডেশন আসেনি যে ইন্টারমিটেন্ট আল্ট্রাসাউন্ড করে দেখা। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যাদের হাই রিস্ক গ্রুপ, মানে যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান ক্যান্সার আছে বা যাদের মিউটেশন আছে, BRCA মিউটেশন বলে একটা জিনিস আছে, তাদের কিন্তু ইয়ারলি আল্ট্রাসোনোগ্রাফি করে করা হয়, সবার না করা হলেও। কিন্তু ইন ফিউচার এমনও হতে পারে সবারই হয়তো ইয়ারলি না হোক 3-4 আওয়ার ইয়ারলি আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে ওভারিতে ক্যান্সার হচ্ছে কিনা।